প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার মধ্যে ক্ষমতার ভারসাম্য নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। প্রাইম মিনিস্টার একই সঙ্গে প্রাইম মিনিস্টার এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, এখানেও নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এটা কি লিগালি বাইন্ডিং অন দি পার্লামেন্ট, নাকি পার্লামেন্ট এটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে মেনে নেবে? এইটাই হলো এই জটিলতাটার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এখানে আর কি। এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কি ধারণ করতে কোনো হেজিটেশন আছে যারা সরকারের ক্ষমতায় গেছে? এবং ক্ষমতায় গেছে যাদের সাহায্যে, যে তরুণদের সাহায্যে, তাদের আকাঙ্ক্ষাটা কি তারা ঠিকমতো বুঝতে পারছে না, নাকি গ্রহণ করতে কোনো অসুবিধা হচ্ছে? যেরকম তারা যে নোট অফ ডিসেন্টগুলি দিয়েছে, এটা ইমরান ভালো বলতে পারবে আমার চেয়ে অনেক বেশি, যে নোট অফ ডিসেন্টগুলি তারা দিয়েছে জুলাই সনদে, সেগুলি সবই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের বিরুদ্ধে। যেরকম প্রেসিডেন্টের সঙ্গে প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য করা, অথবা কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশন সেগুলির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, অথবা আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, অথবা আপনার যেখানে বলবে যে আপনার এখানে যেখানে আছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে এই সমস্ত জায়গায় তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। ও আরেকটা জিনিস যেটা তারা দ্রুত গতিতে করেছে, সেটা হলো যে বিচার বিভাগের স্বাধীনতাটাকে তারা স্যাবোটেজ করে দিয়েছে। কারণ বিচার বিভাগের সচিবালয় গ্রহণ করা, ইনস্টিটিউশনাল রিফর্ম করার ব্যাপারে সেই অধ্যাদেশটা তারা ল্যাপস করে দিয়েছে। এবং জজদের বিচারের যে অ্যাপয়েন্টমেন্টের যে ধারাটা, সেটাও তারা গ্রহণ করেনি। অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা তারা আবার পূর্ব অবস্থায় নিয়ে গেছে, যে প্রাইম মিনিস্টার এটা এই চিফ জাস্টিসের সঙ্গে আলাপ করে অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু জুলাইয়ে ছিল আপনি জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টগুলি দেবেন। সুতরাং এখানে সর্বপ্রথম যেটা দেখেছি সেটা হলো যে আপনার তারা বিচার বিভাগের স্বাধীনতাটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আরও অ্যাকসেপ্ট করতে পারছে না ক্ষমতার ভারসাম্যকে করা, আরও অ্যাকসেপ্ট করতে পারছে না আর্টিকেল 70। আর্টিকেল 70 হলো আপনার সংসদের সদস্যদের স্বাধীনতাকে হরণ করার আর্টিকেল। এই আর্টিকেল থাকা মানে হলো সংসদীয় স্বেচ্ছাচার বা সংসদীয় কর্তৃত্ববাদী সরকারের উত্থান ঘটা অবশ্যম্ভাবী হয়ে থাকবে। এখানেও নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার মধ্যে ক্ষমতার ভারসাম্য নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। প্রাইম মিনিস্টার একই সঙ্গে প্রাইম মিনিস্টার এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, এখানেও নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। কিন্তু যেটা এখন বলছে সরকার যে আমরা জুলাই সনদটাকে অক্ষরে অক্ষরে পালন করব, এটা কিন্তু অনেকটা একটা ধোঁয়াশা সৃষ্টি করার মতো কথা। কারণ জুলাই সনদের উপরে এখন যেটা গণভোট হয়ে গেছে, গণভোট কিন্তু হয়েছে তাদের নোট অফ ডিসেন্ট সহ। সুতরাং তারা বলছে যে আমরা গণভোট মানি না, কারণ গণভোটের কোনো কনস্টিটিউশনাল ভিত্তি নাই। এখন আপনি যদি আইনের কথা বলেন, সেটা আপনার সুপ্রিম কোর্ট এটা নিয়ে অলরেডি রিট হয়েছে হাইকোর্টে। এর আইনি ভিত্তি এটার আছে কি না, কারণ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার যে ক্ষমতা, এটা আপনার একমাত্র পার্লামেন্ট করতে পারে, আপনার গণভোটের দ্বারা এটা এই আদেশ দিতে পারে না। এটার কোনো আইনি ভিত্তি নাই, বিকজ সংবিধানে রেফারেন্ডামের কোনো নাই, ক্লজ নাই। এখন প্রশ্ন হলো যে উনি যে প্রশ্নটা তুলেছেন সেটা আইনের প্রশ্ন, এবং এটা একমাত্র ডিসিশন করতে পারে সুপ্রিম কোর্ট। কি ব্যাখ্যা তারা দেবেন, যে এটা কি লিগালি বাইন্ডিং অন দি পার্লামেন্ট, নাকি পার্লামেন্ট এটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে মেনে নেবে? এইটাই হলো এই জটিলতাটার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এখানে আর কি। আমিও কিন্তু এই ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম এক সময়, আমার মনে হয় তোমার প্যারেন্টসদের জন্মের আগে। এবং সেই সময় সেই সময় অনেক আন্দোলন হতো, তখন পাকিস্তান আমলে। ভাষা আন্দোলনের সময় অবশ্য আমি খুব ছোট ছিলাম, কিন্তু 65-এর 62, 69 এই সমস্ত আন্দোলনে আমরা দেখেছি, অংশগ্রহণ করেছি।
কিন্তু এইবার 24 এর যে অনেক আন্দোলন আমি দেখেছি, যে কথা বললাম, কিন্তু এই 24-এ যে আন্দোলন ঠিক না, যে অভ্যুত্থানটা হলো, এরকম অভ্যুত্থান আমি দেখিনি। এবং এই যে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছেলেপেলেরা, তারা যে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই যে আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা করলো, উদ্দেশ্যটা যে কি, সেটা আমাদের পূর্বর বক্তারা বলে গেছেন। যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এত বেশি ঘুরে ধরা, যে এখানকার যে সংবিধান, যেটা বাংলাদেশ হওয়ার পরে তৈরি হয়েছিল, সেই সংবিধান এত ত্রুটিপূর্ণ যে এখানে ফ্যাসিস্ট তৈরির একটা দলিল ছিল। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তার কিন্তু ভিত্তি ছিল এই ৭২-এর সংবিধান, এবং রাষ্ট্রের যে কাঠামো ছিল, যে পলিটিক্যাল প্রসেসটা ছিল, সেটার জন্য। তো সেটাকে বদলানোর জন্যই আমাদের তরুণরা এইভাবে অকাতরে জীবন দিয়েছেন, এবং নতুন রাষ্ট্র গঠনের জন্য, পূর্ণ গঠনের জন্য তারা উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন। তো সেই ভূমিকাতে আমি ২-৪টা কথা বলবো। প্রথম কথা, যেটা তাজুল ইসলাম বলে গেছে, ট্রানজিশনাল জাস্টিস। ট্রানজিশনাল জাস্টিসটা কিন্তু খুবই প্রয়োজন। যখন একটা দেশে এরকম গণহত্যা ঘটে, এবং সেই গণহত্যাটা কোনো বাইরের শক্তি করে না, এটাকে বলা হয় স্টেট স্পন্সরড টেররিজম, মানে রাষ্ট্র নিজে তার জনগণের উপরে অত্যাচার করে, জনগণকে হত্যা করে, জনগণকে গুম করে, জনগণকে নির্যাতন করে, যেটাকে আমরা বলি গুম করে, যেগুলির বর্ণনা আপনারা শুনলেন তাজুলের কাছ থেকে। এই ট্রানজিশনাল জাস্টিস কিন্তু 1980-এ আর্জেন্টিনাতে হয়েছিল, চিলিতে হয়েছিল। আর্জেন্টিনা এবং চিলিতে যে মিলিটারি ডিক্টেটরশিপ ছিল, তারা এরকম, যারা সেই রেজিমের এগেনস্টে, সেখানেও তরুণরা কিন্তু দলে দলে সেই রেজিমের এগেনস্টে প্রোটেস্ট করেছে, জেলে গেছে, গুম হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, এবং হাজার হাজার অ্যাকচুয়ালি লোকদেরকে সেখানে করা হয়েছিল, স্টেট স্পন্সর টেররিজমের যারা হত্যা করা হয়েছিল। সুতরাং যখন ওখানে রিটার্ন অফ দি ডেমোক্রেসি আসে, তখন এই ট্রানজিশনাল জাস্টিসের ব্যাপারটা ঘটে, যেটার জন্য সবচেয়ে প্রথম আর্জেন্টিনার একটা এক্সাম্পল। এবং তারা সময় নিয়েছিল কিছু, কারণ নানা রকম একটা সমাজে যখন এরকম একটা নারকীয় ঘটনা ঘটে, তখন কিন্তু নানা রকমের কমপ্লিকেশন বা কমপ্লিসিটি দেখা যায়, কিন্তু একটা মডেল হিসেবে দেখা দিয়েছিল। এবং যে 5টা স্তম্ভের কথা তাজুল বললেন, সেই 5টা স্তম্ভই কিন্তু তারা করেছিল, এস্টাবলিশ করেছিল পুরোপুরিভাবে। এবং আশ্চর্যের বিষয় যে আর্জেন্টিনাতে কিন্তু প্রথম প্রোটেস্টটা শুরু হয়েছিল হ্যান্ডফুল অফ মাদেরকে নিয়ে, কিছু মা যাদের সন্তানরা নিরুদ্দেশ হয়ে গেছিল, গুম হয়েছিল, তারা প্লাকার্ড নিয়ে প্রথমে দাঁড়ায়, এবং সেটা আস্তে আস্তে জনবিক্ষোভে পরিণত হয়, এবং আলটিমেটলি সেই সরকারের পতন ঘটায়। আমাদের বাংলাদেশে তরুণরা যে পতন ঘটিয়েছে যে রেজিমের, সেই রেজিমের সঙ্গে এই সমস্ত রেজিমের তুলনা চলে। তো সুতরাং আমাদের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, যে এই ট্রানজিশনাল জাস্টিসটা কেন দরকার হয়, যখন মানবতা বিরোধী এই সমস্ত হত্যাকাণ্ড, স্টেট স্পন্সর টেররিজম ঘটে, তখন কেন দরকার হয়? দরকার হয়, প্রথম কথা হলো যে রাষ্ট্রের যে নৈতিক ভিত্তি, অথবা যেটাকে আমরা বলি মরাল অর্ডার, সেটা ডিস্টার্ব হয়ে যায়। সেটা যখন হুমকির মুখে পড়ে, তখন সমাজে, পরবর্তী সমাজে নৈতিকতা এস্টাবলিশ করা দুরূহ হয়ে পড়ে। এটা নাম্বার 1। দ্বিতীয়ত, এই জাতীয় বিচার যদি না হয়, তাহলে যেটা হয় সেটা হলো যে মানুষের বিচার বা জাস্টিস, এটার প্রতি মানুষের কমে যায়, আগ্রহ বা বিশ্বাস কমে যায়। আর আমাদের জানতে হবে যে জাস্টিস, বিচার বিভাগ কিন্তু
মূল ভিত্তি একটা রাষ্ট্রের। কারণ বিচারে যদি না থাকে, আইনের শাসন যদি না থাকে, তখন মানুষ কি করে? তখন সে তার নিজের শক্তি প্রয়োগ করে, আইনকে নিজের হাতে তুলে নেয়। এই যে আমাদের দেশে আমরা মব জাস্টিস কথাটা শুনছি বারবার, এগুলি কেন ঘটে? এই জাতীয় মব যে আক্রমণ করে একজনকে, এটা কিন্তু বাংলাদেশে বহুদিন ধরে আছে। কারণ মানুষ যখন দেখে আইনের কাছে গিয়ে কোনো বিচার হচ্ছে না, তখন মানুষ নিজের হাতে আইনকে তুলে নেয়। সুতরাং আইনের শাসনটা সব জায়গায় আপনার প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের কিছু কিছু খবরের কাগজে যে আমরা শুনলাম যে প্রথম আলো, ডেইলি স্টার, যারা আপনার বয়ান তৈরি করতে সাহায্য করেছে আপনার এই গণহত্যার অথবা হাসিনা রেজিমের মতো ফেসিসকে, সেখানে আপনার মবের কথা খুব শোনা যায় যে এই মব কালচার হচ্ছে বাংলাদেশে। তো মব কালচারের আগে তো বিচার ব্যবস্থাটাকে আপনার ঠিক করতে হবে। সেখানে আপনার পরিপূর্ণ বিচারের দ্বারা এস্টাবলিশ করতে হবে যে আপনি অপরাধ করলে, সে আপনি যেই হন না কেন, সে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এটা না হলে পরে সেই সমাজে আপনার, যেটাকে আমরা বলি ব্রুট, অথবা যেটাকে বলে ন্যাস্টি ব্রুট, একটা সমাজে পরিণত হয়। এই বিচারটা প্রয়োজন। আনফর্চুনেট আর যে তিনটা কথা বলেছেন তাজুল, সেগুলির সঙ্গে অবশ্যই আমি স্বীকার করি যে যারা ভিকটিম, রিপারেশন দেওয়া অথবা তাদের সঙ্গে তাদের স্মৃতিগুলিকে তুলে রাখা। কারণ তাদের মধ্যে যে ট্রমা, যে বেদনা, সেই বেদনা প্রশমিত করার জন্য রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়। তো ট্রানজিশনাল জাস্টিসের কথা আমাদের দেশে অত্যন্ত প্রয়োজন। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, আইসিটিতে তাজুলও ছিলেন প্রসিকিউটর হিসাবে, চিফ প্রসিকিউটর হিসাবে। এই সরকার আসার পরে ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে, ওনার কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিছু বলছি না, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম যে অনলি 3টা আপনার কেসে কনভিকশন হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর মামুন আইজি। উনি ওনার সাজাটা কম হয়েছে কারণ উনি রাজসাক্ষী হয়েছেন। বাকি দুজনকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। কিন্তু বাকিদের কিন্তু সেরকম বিচারের প্রোগ্রেস কিন্তু আমরা দেখছি না। আপনার আসামে আনছে, নিয়ে যাচ্ছে, দেখি টেলিভিশনে, কিন্তু দ্রুত গতিতে যে একটা বিচার ব্যবস্থা এদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেই জিনিসটা কিন্তু একটু ডিলেটারি ট্যাকটিস বলে আমি মনে করছি। এটা আমাদের রাষ্ট্রের পূর্ণ গঠনের জন্য বাধা হয়ে দাঁড়াবে। কারণ যদি এই জাস্টিসটা না হয়, নট অনলি দ্য মরাল অর্ডার চলে যাবে, নট অনলি দ্য আইনের শাসনের উপরে হুমকি হবে, এটাও মানুষের মনে আসবে যে যে সরকার এই জাস্টিসটা করতে চাচ্ছে না, তারাও কি ভবিষ্যতে একই কাজ করবে, যে জন্য তারা এই জাস্টিসটা ঠিকমতো করতে চাচ্ছে না। সুতরাং এখানে বলতে চাই এই ফোরামের ভিতর দিয়ে যে এই জাস্টিস যে বিচারের যে প্রক্রিয়া, এটাকে ত্বরান্বিত করা হোক। আর এটা না হলে পরে যেটা হয় যে রাষ্ট্রের যাদেরকে আমরা অদৃশ্য শক্তি বলি আর কি, যেটা আমাদের উনি বলেছেন যে বড় বড় প্রতিষ্ঠানগুলি যারা রাষ্ট্রের আসল ক্ষমতা যায়, তাদের মধ্যে সংস্কার হওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। এখন এই যে রাষ্ট্র পূর্ণ গঠনের জন্য যেটা ব্যারিস্টার ইমরান বলেছেন, উনি সংবিধান কমিশনের উনি একজন ছিলেন, পার্টিসিপেন্ট ছিলেন, উনি মেম্বার ছিলেন, সদস্য ছিলেন। এই সংবিধানটাকে যদি সংস্কার না করা যায়, তাহলে আমরা আবার সেই একই একটা চক্রের ভিতরে পড়ে যাব, যেটা শেখ হাসিনার আমলে আমরা পড়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্রের এই সংস্কার, যেরকম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার এক নয়। কারণ এখানে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, দুটোই বলা হয়েছে, কিন্তু উনি বলছেন যে সংশোধন করব কিন্তু সংস্কার করব না। কিন্তু বিএনপির কিন্তু আপনার যেটা ম্যানিফেস্টো, সেটার 1 নম্বরে কিন্তু আছে যে সংবিধান সংস্কার। দুটার মধ্যে তফাৎটা হলো এই যে সংস্কার হলো একটা আপনার
পলিটিক্যাল প্রসেসটাকে, গভর্নেন্সটাকে আপনার পলিটিক্যালি ডেমোক্রেটিক এবং অ্যাকাউন্টেবলি করা, এবং তার মধ্যে অ্যামেন্ডমেন্টও আসবে। মানে দরকার হলে আমরা সংবিধানের কিছু ধারা পরিবর্তন করব, যাতে আমরা পলিটিক্যাল প্রসেসটাকে পলিটিক্যালি অ্যাকাউন্টেবল করতে পারি এবং মোর ডেমোক্রেটিক করতে পারি। সুতরাং এটার মধ্যে কোনো বিরোধ নাই। দ্বিতীয় কথাটা নিয়ে, যেটা নিয়ে আপনার মনে এখন সন্দেহ জেগেছে যে কোন পথে হাঁটছে,